আজ 18ই জুন বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। বিজেপিকে সাহায্য করলে পরের বার জামানত বাজেয়াপ্ত হবে। তৃণমূলের ভাঙন নিয়ে নওশাদ সিদ্দিকীর কড়া আক্রমণ। রেড রোডে যোগা দিবসের বিজ্ঞপ্তি ঘিরে হাইকোর্টে জোড়া মামলা। ডিম ছোড়ার ঘটনার পর মমতার বাড়িতে নীল ফেন্সিং, বাড়ানো হলো সতর্কতা। হকার উচ্ছেদের প্রতিবাদে ধর্মতলায় মমতার পদযাত্রা, পাশে কুণাল ও দোলা। যোগ দিবসের আগে বাগবাজারের মায়ের ঘাটে সাফাই অভিযানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডিম থেরাপিতে কড়া নজর আদালতের, এবার ডিম ছুড়লেই হতে পারে বড় বিপদ। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। তৃণমূল 3 দফা ভোট জিতে এবার গো হারান হেরেছে বলে দাবি করে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, হারের পর থেকে দল একেবারে ছলছলা অবস্থায় রয়েছে। তার বক্তব্য, সংখ্যাগরিষ্ঠ বিধায়করা দলনেত্রীর নির্দেশ মানেননি, পৃথক ব্লক তৈরি করে নিজেদের বিরোধী দলনেতা বেছে নিয়েছেন। অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ সাংসদরা পৃথক ব্লক গড়ে এনসিপির সঙ্গে মিশে গিয়ে এনডিএ কে সমর্থনের কথা জানিয়েছেন। এই পরিস্থিতিকে তৃণমূলের দুর্নীতির ফল বলে মন্তব্য করেন নওশাদ। তিনি বলেন, বাংলায় দল ভাঙানোর সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন এবং আজ সেই ফল তাকেই ভোগ করতে হচ্ছে। একই সঙ্গে তিনি দল বদলের বিরোধিতা করে দাবি করেন, দুর্নীতি থেকে বাঁচতে যারা বিজেপিকে সহযোগিতা করছেন, বাংলার মানুষ তাদেরকে ক্ষমা করবে না। বিশেষ করে মুর্শিদাবাদের 3 সাংসদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সংখ্যালঘু ভোটে জিতে বিজেপিকে সহযোগিতা করলে আগামী নির্বাচনে তাদের অস্তিত্ব থাকবে না। বিধানসভার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নওশাদ বলেন, সরকার পক্ষ নিজেদের পছন্দ মতো বিরোধী শক্তি গড়ে তুলতে চাইছে, তবে 18 তারিখ থেকে বিধানসভা শুরু হলে প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে তার দাবি। রেড রোডে যোগা দিবসের বিজ্ঞপ্তি ঘিরে হাইকোর্টে জোড়া মামলা। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত অনুষ্ঠানের জন্য জারি হওয়া কলকাতা পুলিশ ও রাজ্য সরকারের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে 2টি পৃথক মামলা দায়ের হয়েছে। একটি মামলা দায়ের করেছে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন এবং অন্যটি রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। মামলাগুলির শুনানি আজ হওয়ার সম্ভাবনা রয়েছে। 21শে জুন অনুষ্ঠিতব্য যোগ দিবসের প্রধান অনুষ্ঠান, মঞ্চ নির্মাণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তার কারণে রেড রোড সংলগ্ন এলাকা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই নোটিশের বিরোধিতা করে আদালতে দাবি করা হয়েছে, 21শে জুলাইয়ের জন্য একটি বিশেষ রাজনৈতিক দলকে অনুমতি দেওয়া হলেও অন্যদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। অন্যদিকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, যোগা দিবসে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক করার নির্দেশ আইনসঙ্গত নয়। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরীর বক্তব্য, রাজ্য সরকারি কর্মীদের জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং সেই নিয়ম অনুযায়ী তাদের এভাবে বাধ্য করা যায় না। ডিম ছোড়ার ঘটনার পর মমতার বাড়িতে নীল ফেন্সিং, বাড়ানো হলো সতর্কতা। রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ডিম থেরাপির ঘটনা সামনে এসেছে। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার পর সম্প্রতি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করেও ডিম ছোড়া হয়। ঘটনার পর কুণাল ঘোষ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উঠোনে নীল রঙের ফেন্সিং বসানো হয়েছে। জানা গিয়েছে, বাইরে থেকে কেউ যাতে কোনো কিছু ছুঁড়তে না পারে সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত সহ একাধিক তৃণমূল নেতাকে লক্ষ্য করেও ডিম ও গোবর ছোড়ার ঘটনা ঘটেছে। এছাড়াও কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এখন সাধারণ মানুষের চলাচল অবাধ। সম্প্রতি মমতার বাড়ির রেকি করার প্রসঙ্গ উঠেছিল, ফলে বাড়ির নিরাপত্তা জোরদার করা এবং কে কখন বাড়িতে আসছেন তা বাইরে থেকে নজর না পড়ার উদ্দেশ্যে এই ফেন্সিং ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। হকার উচ্ছেদের প্রতিবাদে ধর্মতলায় মমতার পদযাত্রা, পাশে কুণাল ও দোলা। হকার উচ্ছেদের প্রতিবাদে আচমকাই রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় আয়োজিত একটি মিছিলে অংশ নেন তিনি। তার সঙ্গে ছিলেন তৃণমূল নেত্রী দোলা সেন, কুণাল ঘোষ, রত্না সুর সহ দলের একাধিক নেতা নেত্রী। মিছিল থেকে বুলডোজার অভিযানের বিরুদ্ধেও স্লোগান ওঠে। তৃণমূলের তরফে এই কর্মসূচি নিয়ে আগে থেকে কোনো ঘোষণা করা হয়নি। জানা গিয়েছে, বাড়ি থেকে বের হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের জানান যে হকার উচ্ছেদের প্রতিবাদে তিনি রাস্তায় নামবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন। পরে তিনি অন্য রুট দিয়ে ধর্মতলায় পৌঁছে আচমকায় পদযাত্রা শুরু করেন। টিপু সুলতান মসজিদ থেকে শুরু হওয়া এই মিছিল রাজা সুবোধ মল্লিক স্কয়ার পর্যন্ত যাওয়ার কথা। মিছিলের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। লেনিন মূর্তির পাদদেশ থেকে শুরু হওয়া এই পদযাত্রায় তিনি হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ জানান। আগাম কোনো নির্দেশ না থাকায় পুলিশ ও প্রশাসনেরও বিশেষ প্রস্তুতি ছিল না বলে জানা গিয়েছে।
যোগ দিবসের আগে বাগবাজারের মায়ের ঘাটে সাফাই অভিযানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আন্তর্জাতিক যোগ দিবসের আগে স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচির অংশ হিসেবে বাগবাজারের ঐতিহ্যবাহী মায়ের ঘাটে সাফাই অভিযানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঝাঁটা হাতে নিজেই ঘাট পরিষ্কার করেন তিনি। তার সঙ্গে ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খা। সাফাই অভিযানের আগে বৃক্ষরোপণও করেন মুখ্যমন্ত্রী। 21শে জুন কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। সেই উপলক্ষে রাজ্য সরকার স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচি নিয়েছে, যা 20শে জুন পর্যন্ত চলবে। এদিন মুখ্যমন্ত্রী জানান, বাগবাজার, আহেরিটোলা, শোভাবাজার, মল্লিকঘাট, বাবুঘাট ও রামকৃষ্ণপুর ঘাটে সৌন্দর্যায়নের কাজ চলছে এবং দুর্গাপুজোর আগেই তা সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর আগে দুর্গাপুরেও সাফাই অভিযানে অংশ নেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি যত্রতত্র ময়লা ফেলা ও থুতু পিক ফেলার বিরুদ্ধে আর্থিক জরিমানার সতর্কবার্তা দেন এবং বিভিন্ন কর্পোরেশনে হেল্পলাইন নম্বর চালু করার কথাও জানান। ডিম থেরাপিতে কড়া নজর আদালতের। এবার ডিম চড়লেই হতে পারে বড় বিপদ। রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের ওপর ডিম ছোড়ার ঘটনা বৃদ্ধি পাওয়ার বিষয়টি এবার কলকাতা হাইকোর্টের নজরে এসেছে। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে আইনজীবী অতীন্দ্র চৌধুরী একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। মামলায় বিধায়ক কুণাল ঘোষকেও পক্ষ করা হয়েছে বলে জানা গিয়েছে। আবেদনকারীর দাবি, রাজনৈতিক ব্যক্তিত্বদের ওপর ধারাবাহিকভাবে এই ধরনের হেনস্থার ঘটনা কেন ঘটছে তার নিরপেক্ষ বিচার বিভাগীয় অনুসন্ধান হওয়া প্রয়োজন। তার মতে, প্রকাশ্যে রাস্তায় বা রাজনৈতিক কর্মসূচিতে জনপ্রতিনিধিদের উপর আক্রমণের ঘটনা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা রোধ করা যায় তার জন্য হাইকোর্টের জরুরি হস্তক্ষেপ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানানো হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোট পরবর্তী বাংলায় ডিম থেরাপি নতুন রাজনৈতিক প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ডিম ছোড়ার ঘটনার পর একাধিক নেতা ও জনপ্রতিনিধিকেও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। আগামী সপ্তাহে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলতাকাণ্ডে রাষ্ট্রদ্রোহের মামলা করার নির্দেশ, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। ফলতায় ধৃত তৃণমূল নেতা পুষ্পা জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে বিক্ষোভ ও থানা ঘেরাওয়ের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ধারায় মামলা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ফলতায় জনকল্যাণ শিবিরে গিয়ে তিনি বলেন, পুলিশ ও আধা সেনাকে আক্রমণের চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মঙ্গলবার জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে একদল বিক্ষোভকারী থানা ঘেরাওয়ের চেষ্টা করেন বলে অভিযোগ। যদিও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এসপিকে নির্দেশ দিয়ে বলেন, ভিডিওতে যাদের দেখা গিয়েছে কেউ যেন বাড়িতে না থাকে এবং সকলকে আইনের আওতায় আনতে হবে। হামলাকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায়িক সংহিতার রাষ্ট্রদ্রোহের ধারায় মামলা করারও নির্দেশ দেন তিনি। শুভেন্দু দাবি করেন, ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং যত বড় মাফিয়া বা ডনই হোক না কেন সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তিনি আরও হুঁশিয়ারি দেন, হামলাকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে তোলা হতে পারে। এদিকে জাহাঙ্গীরকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল এলাকায়। আবাস যোজনায় কাটমানির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে বুধবার কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করেছে কোচবিহার জেলা পুলিশ। পুরনো একটি মামলার সূত্রে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে চলতি মাসে দিনহাটায় 2টি অভিযোগ দায়ের হয়েছিল। পরে তাকে উত্তরবঙ্গ নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। উদয়নের বিরুদ্ধে 2021 সালের বিধানসভা ও 2024 সালের লোকসভা নির্বাচনের পর কোচবিহারে ভোট পরবর্তী হিংসা এবং একাধিক দুর্নীতির মামলার অভিযোগও রয়েছে। তবে উদয়নের দাবি, যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলায় তার আগাম জামিন রয়েছে এবং তাকে অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। 4 মে দিনহাটা বিধানসভা কেন্দ্রে পরাজয়ের পর তিনি কোচবিহার ছেড়ে কলকাতায় ছিলেন। তার গ্রেপ্তারের পর দিনহাটায় বিজেপি কর্মী সমর্থকেরা মিষ্টি মুখের আয়োজন করেন। উল্লেখ্য, এর আগে সুজিত বসু, দিলীপ মণ্ডল, উজ্জ্বল বিশ্বাসের পর আরও এক প্রাক্তন মন্ত্রী হিসেবে গ্রেপ্তার হলেন উদয়ন গুহ। উচ্ছেদের আগে বিকল্প জায়গা বেছে জানাবে রেল। হকার মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। রেলের জমিতে গড়ে ওঠা হকারদের দোকান উচ্ছেদকে কেন্দ্র করে দায়ের হওয়া 25টি মামলা শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি হিরণময় ভট্টাচার্যের একক বেঞ্চ জানিয়ে দিয়েছে, আপাতত জুন মাস পর্যন্ত হকারদের উচ্ছেদ করা যাবে না। বালিগঞ্জ, বামনগাছি, বারুইপুর, ডানকুনি, গুমা, বনগা, দুর্গানগর, মথুরাপুর ও যাদবপুর সহ 25টি স্টেশনে হকার উচ্ছেদ নিয়ে মামলাগুলি দায়ের হয়েছিল। আদালত পর্যবেক্ষণ করেছে, যাদের বসার অনুমতি রেল দিয়েছিল তাদের উচ্ছেদের আগে নোটিশ দিতে হবে এবং বিকল্প জায়গার বিষয়টি বিবেচনা করে আদালতকে জানাতে হবে। পাশাপাশি
যে জমিতে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে তা আদেও রেলের জমি কিনা সেই বিষয়েও প্রশ্ন তুলেছে আদালত। রেলকে ফিজিক্যাল ভেরিফিকেশন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারীদের আইনজীবীরা দাবি করেন এই উচ্ছেদে জীবিকা ও মৌলিক অধিকারের প্রশ্ন জড়িত। অন্যদিকে রেল কর্তৃপক্ষ থেকে জমির মালিকানার বিষয়টি তুলে ধরা হয়। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত আপাতত উচ্ছেদের স্থগিতাদেশ জারি করেছে। মানস ভূঁইয়ার বিরুদ্ধে এফআইআর, চাকরির নামে টাকা নিয়েও প্রতারণার অভিযোগ। প্রাক্তন সেচমন্ত্রী মানস ভূঁইয়ার বিরুদ্ধে সবং থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা করা হয়েছে। অভিযোগকারী জানিয়েছেন তার স্ত্রীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দুই ব্যক্তির মাধ্যমে 5 লক্ষ টাকা নেওয়া হয়েছিল। পরে সবংয়ের ইরিগেশন বাংলোয় ওই মহিলার চাকরিও হয় এবং মার্চ মাসে তিনি বেতনও পান। তবে রাজ্যে পালা বদলের পর তাকে জানিয়ে দেওয়া হয় যে চাকরি আর নেই। অভিযোগকারীর দাবি, যে দুই ব্যক্তির মাধ্যমে টাকা দেওয়া হয়েছিল তাদের সঙ্গে মধ্যস্থতা করেছিলেন মানস ভূঁইয়া। সেই কারণেই তার নাম সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে মানস ভূঁইয়া বলেন, তার 56 বছরের রাজনৈতিক জীবনে কেউ কখনো আঙুল তুলতে পারেনি এবং তিনি জীবনে কারোর কাছ থেকে একটি সুপারিও খাননি। আইন তার নিজের পথে চলবে বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন মানস ভূঁইয়া। তিনি জানিয়েছেন রাজনীতি ও সমাজ সেবার সঙ্গে যুক্ত থাকবেন, তবে তৃণমূল ছেড়েছেন। এখন তিনি কংগ্রেসে ফিরবেন নাকি বিজেপিতে যোগ দেবেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। এবার খোদ অরূপের নামে বিধাননগর অফিসে চিঠি পাঠালো মেসির টিম। কি অভিযোগ করলেন? রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে এবার মেসির টিম বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে নিরাপত্তা প্রোটোকল ভঙ্গের একাধিক অভিযোগ তোলা হয়েছে। চিঠিতে দাবি করা হয়েছে, প্রোটোকল অনুযায়ী লিওনেল মেসিকে সবাই দেখতে পারলেও স্পর্শ করতে পারেন না। কিন্তু তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মেসির খুব কাছে গিয়ে কাঁধ ও কোমরে হাত দিয়ে ছবি তুলেছিলেন। সেই ছবি পরবর্তীতে ভাইরালও হয়। মেসির টিমের অভিযোগ, মাঠে তাকে কার্যত হেনস্থার পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। এছাড়াও চিঠিতে বলা হয়েছে বহু মানুষ নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়েছিলেন, যার ফলে নিরাপত্তা বিঘ্নিত হয় এবং মেসিকে দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হতে হয়। কলকাতায় মেসি সফরের সময় দর্শকদের একাংশ অভিযোগ করেছিলেন যে অরূপ বিশ্বাস ও তার সঙ্গীরা মেসিকে ঘিরে রাখায় তারা প্রিয় ফুটবলারকে ঠিকভাবে দেখতে পাননি। তোলাবাজির অভিযোগে পুরী থেকে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। তোলাবাজি, হুমকি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে আনন্দপুর থানার পুলিশ তদন্ত শুরু করলেও পরে তদন্তভার যায় গোয়েন্দা শাখার হাতে। গোপন সূত্রে খবর পেয়ে তদন্তকারীদের একটি দল পুরীতে গিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে পশ্চিমবঙ্গ ওড়িশা সীমান্তের বেলদায় তার উপস্থিতির খবর মিললেও তিনি গাড়ি ও পরিবারের সদস্যদের ফেলে পালিয়ে যান বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের একাংশ সুশান্তের বিরুদ্ধে কয়েক কোটি টাকা তোলাবাজি, হুমকি এবং প্যান্ডেল নির্মাণের টাকা না দেওয়ার অভিযোগ তুলেছিলেন। অভিযোগের ভিত্তিতে প্রথমে তার এক ঘনিষ্ঠ সহযোগী এবং গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়। শেষ পর্যন্ত পুরী থেকে সুশান্তকে আটক করে কলকাতায় আনা হচ্ছে। তাকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হতে পারে বলে জানা গিয়েছে। তার গ্রেপ্তারি নিয়ে শিল্পমন্ত্রী তাপস রায়ও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। টলিপাড়ার ভবিষ্যৎ নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক, উপদেষ্টা কমিটি গঠনের ভাবনা। পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের বিভিন্ন সমস্যা এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনস্থ সংস্থাগুলির কার্যক্রম নিয়ে 8ই জুন নবান্নে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণময় চট্টোপাধ্যায় ও পাপিয়া অধিকারী সহ একাধিক প্রতিনিধি এবং সরকারি আধিকারিকরা। বৈঠকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে প্রায় 40টি কমিটি ও সংস্থার কাজকর্ম পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই ধরনের কাজ করা সংস্থাগুলিকে একত্রিত করা যায় কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের সম্ভাব্য নাম প্রস্তাবের কথাও বলা হয়েছে। অডিটোরিয়াম বরাদ্দের অভিন্ন আবেদন পদ্ধতি চালুর প্রস্তাবও উঠে এসেছে। সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা হয় চলচ্চিত্র শিল্প ফেডারেশন ও বিভিন্ন গিল্ডের বর্তমান পরিস্থিতি নিয়ে। শিল্পের স্বচ্ছ ও পেশাদার পরিচালনার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি শিল্পের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে একটি উপদেষ্টা কমিটি গঠনের ভাবনা উঠে এসেছে। সম্ভাব্য সদস্যদের তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, দেব, মহেন্দ্র সোনি, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, সানি ঘোষ রায় ও জয়ন্ত কুণ্ডু সহ চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত মুখ। এই বৈঠকের সুপারিশগুলি ভবিষ্যতে টলিপাড়ার প্রশাসনিক কাঠামো ও শিল্পের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। শিবসেনা তৃণমূলের পর এবার সমাজবাদী পার্টিতে ভাঙন।
পিঠ বাঁচাতে দল বদল চাইছেন অনেকে, দাবি রাজভরের। যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সদস্য ও সুহেল দেব ভারতীয় সমাজ পার্টির প্রধান ওম প্রকাশ রাজভর দাবি করেছেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতেও বড় ভাঙন আসতে চলেছে। তার বক্তব্য, খনি কেলেঙ্কারি ও গোমতী রিভার ফ্রন্ট কেলেঙ্কারির তদন্তের চাপ বাড়তেই দলের একাংশ বিজেপিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। রাজভর আরও দাবি করেন রামগোপাল যাদব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠিও দিয়েছেন, তবে ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে সমাজবাদী পার্টি। দলের মুখপাত্র মনীষ সিং পাল্টা কটাক্ষ করে বলেন, সমাজবাদী পার্টি সম্পর্কে মন্তব্য করার আগেই রাজভরের নিজের রাজনৈতিক শক্তি পরিমাপ করা উচিত। রাজভরের এই মন্তব্য এমন সময়ে সামনে এসেছে যখন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের শিবসেনার অন্দরে ভাঙনের জল্পনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। পশ্চিমবঙ্গে বিধায়ক ও সাংসদদের একাংশের বিদ্রোহ এবং মহারাষ্ট্রে অপারেশন টাইগারের জল্পনার মধ্যে সমাজবাদী পার্টিকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তবে রাজভরের দাবি বাস্তবে কতটা সত্য নাকি তা রাজনৈতিক চাপানুতর তা নিয়ে এখনো স্পষ্ট কোনো প্রমাণ সামনে আসেনি। খবর আজকের মতো এখানেই শেষ, আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স।